আজকের রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের ভাবনা, রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের থাকা, রবীন্দ্রনাথকে নিয়ে আজকের আড্ডা। আজকের বিষয় রবীন্দ্রনাথের সুর সংরক্ষণ ও সম্প্রচারে নারীর ভূমিকা। এই বিষয়ে আজকের থাকবে এবং তার সাথে যারা আমাদের সাথে আড্ডা দেবেন তারা শ্রী প্রীতম সেনগুপ্ত, ভূমিকা গঙ্গোপাধ্যায়, উত্তরণ ভট্টাচার্য। প্রীতম সেনগুপ্ত কৈশোর থেকেই কলকাতার নামী পত্রপত্রিকায় নানা বিষয় নিয়ে লিখেছেন। বর্তমানে প্রকাশনা সংস্থায় সম্পাদনার কাজে নিযুক্ত এবং রবীন্দ্র চর্চায় তার ধ্যান জ্ঞান। রবীন্দ্রনাথের গান নিয়ে বেশ কয়েকটি গবেষণাধর্মী কাজ করেছেন এবং কলকাতা দূরদর্শন ও ন্যাশনাল আর্কাইভের জন্য সেই সব কাজ সংরক্ষিত রয়েছে। বিভিন্ন গবেষণাধর্মী কাজের মধ্যে মায়া স্পেসের মায়া বুকস আমাদের যে প্রকাশনা সংস্থা, সেখানে প্রীতম সেনগুপ্তর দুটি বই প্রকাশিত হয়েছে। একটি বই ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের গান, যেটি প্রকাশ হয়েছে, প্রকাশকাল 2024 জানুয়ারি, এবং আরেকটি বই কণ্ঠশিল্পী রবীন্দ্রনাথ, সেটি প্রকাশকাল জানুয়ারি 2025। ভূমিকা গঙ্গোপাধ্যায় গানের জগতে একটি প্রতিষ্ঠিত নাম। দূরদর্শন ও আকাশ 8 ভূমিকার গান শ্রোতাদের যথেষ্ট সমাদর পেয়েছে এবং আজও আশা রাখছি আমাদের সাথে এই গান গেয়ে আমাদের সকলকে আনন্দ দেবে। সাথে উত্তরণ ভট্টাচার্য ভূমিকার সাথে সঙ্গতে সাহায্য করছেন হারমোনিয়ামে। আজকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে রবীন্দ্রনাথের জন্মদিন। সেই উপলক্ষে যেহেতু কাকতালীয়ভাবে আজকে বুধবার, মায়ার আড্ডাও বুধবার হয়, তা আমরা সেই সুযোগটা পেয়েছি কবিকে শ্রদ্ধা জানাবার জন্য। আমার আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের গানে সুর সংরক্ষণ এবং সম্প্রচারে নারীর ভূমিকা। রবীন্দ্রনাথ তখন লন্ডনে, 1913 সাল। নোবেল তখনও জয় হয়নি তার। আগস্ট মাসে অনেকগুলো গান লিখলেন লন্ডনে বসে। তার মধ্যে একটি গান প্রথম লেখেন। আজকে আমাদের আলোচনার এবং গানের বিষয়কে মাথায় রেখেই এই গানটি দুটি পংক্তি আমরা উল্লেখ করব। যাদের সম্পর্কে আমরা আলোচনা করব তাদেরকে উদ্দেশ্য করে উৎসর্গ করছি। পংক্তি দুটো হচ্ছে, তোমারই নাম বলবো, আমি বলবো, আমি বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে। এই আলোচনায় আনন্দের যেমন প্রসঙ্গ থাকবে, তেমনি বেদনার কথাও আসবে কালের নিয়মে। আজকের এই বিষয়ে আমরা আগেই বললাম যে রবীন্দ্রনাথের গানের সুর সংরক্ষণ এবং সম্প্রচারে নারীর ভূমিকা। আর এই আলোচনার প্রসঙ্গটি আমরা কবির জীবদ্দশা পর্যন্তই সীমাবদ্ধ রাখব। শুরুতেই এই প্রসঙ্গে কবির শেষ জন্মদিনে ঘটা একটি কাহিনীর কথা বলছি। কবি তখন উদীচিতে থাকেন। গান শোনানোর জন্য ডাক পড়ল 13 বছরের এক বালিকার। কবি বসে আছেন আরাম কেদারায়। বালিকাটি তার পায়ের কাছে বসে গান ধরলেন। গানের ঝর্ণা তলায় তুমি সাজের বেলায় এলে। তাকে সেদিন এসরাজ বাজিয়ে সঙ্গত করেছিলেন শান্তিদেব ঘোষ। এর মাস 3 পর কবি পরপারে চলে গেলে আমরা 22শে শ্রাবণ পেলাম এবং 22শে শ্রাবণ শান্তিনিকেতন মন্দিরে
সেই বালিকাই গাইলেন, দুঃখ আমার অসীম পাথার পার হলো। হ্যাঁ, সেদিনের এই বালিকা পরবর্তীকালে সুচিত্রা মিত্রের ভাষায় নিজেই গান হয়ে উঠেছিলেন। মনে রাখতে হবে, শেষবার ডাকঘর মঞ্চস্থ করার জন্য রবীন্দ্রনাথ নিজেই অমলের ভূমিকায় সেই বালিকাকে বাছাই করে অভিনয়ে শিখিয়েও শেষে শারীরিক অসুস্থতার কারণে নাটকটিকে মঞ্চস্থ করাতে পারেননি। রবীন্দ্র জীবনের শেষ প্রহরে বালিকা নীলিমা এবং শান্তিনিকেতনের আরেক বালিকা কণিকার কবিকে গান শোনানোর সৌভাগ্য হয়েছিল। পরে তাদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান রবীন্দ্র পরবর্তী প্রজন্মের কাছে অতিশয় মুগ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেদিনে সেই ১৩ বছরের বালিকা হলেন নীলিমা সেন। রবীন্দ্রনাথের গানের সম্প্রচারে এদের ভূমিকা আজ সন্দেহাতীত। এবারে আসি একেবারে আদিতে, অর্থাৎ রবীন্দ্রনাথের গান রচনার আদি পর্বে। তখন গান গাওয়ার পাশাপাশি তার গানের সুর সংরক্ষণের বিষয়টিও সবে দানা বেঁধেছে। তবে সেই আদি পর্বে কবি নিজেই তার গান নিজ কণ্ঠে গেয়ে সর্বপ্রথম জনতার দরবারে প্রচারের মূল দায়িত্ব পালন করেছিলেন। ১৯ শতকের ৮০-র দশকে তখনও অন্দরমহলের মেয়েদের বাহির মহলে গান গাইবার তেমন একটা চল ছিল না। তবে জোড়াসাঁকোর অন্দরমহলে রবীন্দ্রনাথের গানের সঙ্গে তাদের প্রাণের আলাপ হয়েছিল। ভাইজি প্রতিভাকে নিয়ে তিনি মঞ্চে নেমেছিলেন। সেদিন বিদ্বজ্জনেরা ভূয়সী প্রশংসা করেছিলেন বাল্মীকি প্রতিভার অভিনয় এবং গান। সরস্বতীর ভূমিকায় প্রতিভা গান এবং অভিনয় করেছিলেন। কবি ভাইজির ভূমিকাকে সুখ্যাতি করেছিলেন অভিনব ভাষায়। আমি বাল্মীকি সাজিয়াছিলাম এবং ভাতুষপুত্রী প্রতিভা সরস্বতী সাজিয়াছিল। বাল্মীকি প্রতিভা নামের মধ্যে সেই ইতিহাসটুকু রহিয়া গিয়াছে। এই প্রতিভা দেবী আবার রবীন্দ্রনাথ রচিত প্রথম দিককার গানের সুর সংরক্ষণের জন্য স্বরলিপিও লিখেছিলেন। জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকার প্রথম সংখ্যায় আমরা জানতে পারি তার করা রবীন্দ্র গানের প্রথম স্বরলিপি মুদ্রিত হয়েছিল। আর সেই গানটি হল বল গোলাপ মোড়ে বল, যা ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। আর সেই সময় সঙ্গীতে পারদর্শী প্রতিভা রবীন্দ্রনাথের অনেক গানের সুরের রক্ষাকর্তাও ছিলেন। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। ফুল ফুটেছে চারিপাশ, চাঁদ হাসিছে সুধাস, বায়ু ফেলেছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে। তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। রাতে পড়েছে শিশির কণা, সাঁঝে বহিছে দক্ষিণাবায়। রাতে পড়েছে শিশির কণা, সাঁঝে বহিছে দক্ষিণাবায়। কাছে ফুলবালা সারি সারি, দূরে পাতারো আড়ালে সাঁঝেরও তারা মুখানি দেখিতে চায়। বায়ু দূর হতে আসিয়াছে,
যত ভ্রমর ফিরেছে কাছে, কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি, তারা শোধাইছে মিলি সবে, তুই ফুটিবি সখী কবে, বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে, বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। প্রতিভার সঙ্গে ঠাকুরবাড়ির অন্দরমহলে রবীন্দ্রনাথের গানের সুর সংরক্ষণে আরও দুই কন্যার আমরা খোঁজ পাই। এরা হলেন সরলা দেবী এবং ইন্দিরা দেবী। সরলাকে রবীন্দ্রনাথের সঙ্গে বিভিন্ন সভায় গান গাইতেও দেখা যেত। এছাড়া বিভিন্ন প্রদেশের গান, বিভিন্ন অঞ্চলের গান তিনি সংগ্রহ করে এনে তার প্রিয় রবি মামার কাছে গেয়ে শোনাতেন। আর রবীন্দ্রনাথ সে সমস্ত গান ভেঙে নিজে গান তৈরি করতেন, যাকে আমরা ভাঙা গান বলি। সরলা প্রকৃত অর্থেই বিদুষী ছিলেন। সঙ্গীতের নানা বিভাগে তার অবাধ যাতায়াত ছিল। এর মধ্যে হারমোনাইজ করা, স্বরলিপি করাও ছিল। রবীন্দ্রনাথের বেশ কিছু গানের স্বরলিপি সরলা করেছেন। আর সরলার পিঠোপিঠি বোন, মামাতো বোন ইন্দিরা। রবীন্দ্রনাথ তাকে সঙ্গে নিয়ে ব্রাহ্ম সমাজের বিভিন্ন অধিবেশনে গান গাইতে যেতেন, কারণ কবি নিজে কোনো বাদ্যযন্ত্র বাজাতে জানতেন না। তাই কবির সঙ্গে পিয়ানোয় সঙ্গত করতেন ইন্দিরা। রবীন্দ্রনাথ সারা জীবন ইন্দিরার উপর নানা বিষয়ে ভরসা এবং বিশ্বাস রেখেছিলেন। তার গানের ব্যাপারে তো বটেই। সুর সংরক্ষণ নিয়ে যখন তার গানের ভাণ্ডারী নাতি দীনেন্দ্রনাথের সঙ্গে মন কষাকষি চলছে, তখন একমাত্র ইন্দিরার যুক্তি এবং বক্তব্যকেই তিনি মান্যতা দিয়েছিলেন। ইন্দিরা কবির জীবদ্দশায় বহু রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি লিখে তো ছিলেনই, এমনকি কবির প্রয়াণের পর তার নেতৃত্বেই বিশ্বভারতী মিউজিক বোর্ড গঠিত হয় এবং সুর সংরক্ষণে মুখ্য ভূমিকা পালন করে বহু গানের সুর উদ্ধার করে স্বরলিপি নিজে লিখে এবং অন্যদের দিয়ে লিখিয়ে তাকে প্রকাশ করেন স্বরবিতানে। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এই অবদানকে সর্বাগ্রে রাখা উচিত বলে আমি মনে করি। ইন্দিরাও রবীন্দ্রনাথের সঙ্গে বাল্মীকি প্রতিভায় অভিনয় ও গান গেয়েছিলেন। এবারে আমরা যার কথা বলবো তিনিও ঠাকুরবাড়ির একজন আরেক কন্যা, কবির অকাল প্রয়াত ভাইজি অভিজ্ঞার কথা। অসম্ভব সুন্দর গান গাইবার জন্য অভিজ্ঞার কথা কবি নিজে যেমন, তেমনি অবনীন্দ্রনাথ, ইন্দিরা দেবী, রথীন্দ্রনাথ সকলের স্মৃতিচারণাতেই সে কথা আছে। ছিন্নপত্রে অভিজ্ঞার গানের বিষয়ে একটি চিঠিতে দেখা যায় রবীন্দ্রনাথের আক্ষেপের কথা। তিনি চেয়েছিলেন নিজের ঘরের কাছে কেউ একজন গান বাজনা করুক। নিজের মেয়েরা যদি দেশি আর বিদেশি সঙ্গীতে ওস্তাদ হতো তাহলে কবির স্বাদ অনেকটা মিটত, কিন্তু সে আশা তিনি পূরণ করেছিলেন ভাইজি ভাগ্নিদের মাধ্যমে। অভিজ্ঞা তাদের মধ্যে অন্যতম। বলেছিলেন, সেদিন অভি যখন গান করছিল আমি ভাবছিলাম মানুষের সুখের উপকরণগুলি যে খুব দুর্লভ তা নয়। পৃথিবীতে মিষ্টি গলার গান নিতান্ত অসম্ভব আইডিয়ালের মধ্যে নয়, অথচ ওতে যে আনন্দ পাওয়া যায় তা অত্যন্ত গভীর। রথীন্দ্রনাথ লিখেছিলেন, সন্ধ্যায় ছাদের মজলিসে বাবাই বেশি গাইতেন, মাঝে মাঝে দিদিদের গাইতে বলতেন। তাদের মধ্যে সবচেয়ে মিষ্টি ছিল সেজ জ্যাঠামশাইয়ের মেয়ে অভি দিদির গলা। বাবার খুব আশা ছিল বড় হয়ে তিনি অপূর্ব গাইয়ে হবেন, কিন্তু বাবার আশা পূর্ণ হলো না। অল্প বয়সেই অভি দিদির মৃত্যু হয়। প্রতিভা দেবীর সখী সমিতি আয়োজিত বেথুন স্কুলে মায়ার খেলা গীতিনাট্যে
অভিজ্ঞা প্রমোদার চরিত্রে অভিনয় এবং গান দুটো করেই রবীন্দ্রনাথের গানকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। অভিজ্ঞাও তার দুই দিদি প্রতিভা এবং ইন্দিরার মতো বাল্মীকি প্রতিভায় রবীন্দ্রনাথের সঙ্গে অভিনয় ও গান গেয়েছিলেন। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশুরি ধ্বনি শুনিয়ে আমি ত্যাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। রবীন্দ্রনাথের গানের আদি পর্বে ঠাকুরবাড়ি ছাড়াও ব্রাহ্ম সমাজও বেশ প্রচলিত ছিল। ব্রাহ্মদের বাড়িতে ব্রহ্মসঙ্গীত চর্চার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের লেখা ব্রহ্মসঙ্গীত, যা পরবর্তীকালে পূজা পর্যায়ে উল্লিখিত হয়েছে, সেসব গানের চর্চা হতে দেখা গেছে। যেমন বিশিষ্ট ব্রাহ্ম নেতা দুর্গামোহন দাসের মেয়েরাও গান করতেন। ছোট মেয়ে দুর্গামোহনের ছোট মেয়ে শৈলবালার সহপাঠী ছিলেন, আর শৈলবালা স্বর্ণকুমারী দেবীর প্রথম কন্যা হিরণময়ী দেবীর সাথে পড়তেন। সেই সুবাদে রবীন্দ্রনাথের গানের সঙ্গে তিনি সুপরিচিত ছিলেন। ইতিহাসের তত্ত্ব বলছে রবীন্দ্রনাথের সুর সংরক্ষণে ঠাকুরবাড়ির বাইরে তিনি প্রথম ব্যক্তি যিনি রবীন্দ্রনাথের দুটি গানের স্বরলিপি তৈরি করেন, যা ভারতী পত্রিকায় 1292 সালে শ্রাবণ সংখ্যায় ছাপা হয়। একটি তোমার কথা হেতা কেহ তো বলে না। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানে
ডুবে বুঝি শেষে করে দিবানিশি টলমল সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল তোমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহল আমি কোথা যাব কাহারে শুধাবো নিয়ে যায় সবে টানিয়া একেলা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া সুহৃদের তরে চাই চারি ধারে অখি করিতেছে ছলো ছল সুহৃদের তরে চাই চারি ধারে অখি করিতেছে ছলো ছল আপনার ভারে মরি যে আপনি কাঁপিছে হৃদয় হীনবল সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল তোমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহল 84-85 সালের কথা। কবি তখন মধ্য যৌবনে। এরপর কবিকে তখন দেখা গেছে পূর্ববঙ্গে জমিদারি করতে, পরিবার পরিজন এবং কলকাতা শহর থেকে দূরের নির্জন প্রান্তরে পদ্মাপাড়ে গেলেও তার গান রচনা, গান গাওয়া এবং গানের মজলিস বসানো কিন্তু থেমে থাকেনি। পদ্মাবটে গান আর গল্পের আসর বসাতেন তিনি। কলকাতা থেকে সুধীদের ডেকে নিয়ে যেতেন। বোট মাঝ নদীতে নোঙর করে সন্ধ্যায় শুরু হতো গানের আসর। রথীন্দ্রনাথ জানাচ্ছেন, লেখার ফাঁকে ফাঁকে যখন বাবাকে গান পেয়ে বসত, অমলা দিদিকে কলকাতা থেকে তিনি নিয়ে আসতেন। তারপর শুরু হতো গান। পালা করে বাবা ও অমলা দিদি গানের পর গান গাইতে থাকতেন। দেশনেতা চিত্তরঞ্জন দাশের কনিষ্ঠা এই বোনটিকে গানের জন্য রবীন্দ্রনাথ অত্যন্ত পছন্দ করতেন। অমলা কবিপত্নী মৃণালিনী দেবীরও স্নেহভাজন ছিলেন। তাদের বন্ধুত্ব দেখেই কবি একটি গান রচনা করেছিলেন, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই। শুধু পদ্মা পাড়েই নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও অমলাকে রবীন্দ্রনাথ নিত্য ডেকে পাঠাতেন গান শোনার জন্য। তিনিই প্রথম গায়িকা যিনি রবীন্দ্রনাথের গান সঠিক সুরে গেয়ে রেকর্ড করেছিলেন। তখন মিস দাস এই নামে রেকর্ড প্রকাশিত হতো। তার রেকর্ড করা একটি গান বড় বিস্ময় লাগে। বড় বিস্ময় লাগে হে রে তোমারে বড় বিস্ময় কোথা হতে এলে তুমি কোথা হতে এলে তুমি
আরে বড় বিষয় ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি কেন গো নীরবে ভাসি অশ্রু ধারে বড় বিষয় তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে তুমি চির পুরাতন চিরজীবনে তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি যত আলো যত হাসি ডুবে আধারে বড় বিষয় অমলা দাসেরই বঞ্ঝি শাহানার কণ্ঠ রবীন্দ্রনাথের গান অনেকেই শুনতেন। রবীন্দ্রনাথ নিজের গান শাহানার কণ্ঠে শুনতেও ভালোবাসতেন। শাহানার ডাকনাম ছিল ঝুনু। একবার রবীন্দ্রনাথ শাহানার গানের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। চিত্তরঞ্জন দাসের বাড়ি গিয়ে খোঁজ নিতেন অমলার কাছে। অমলা, তোমাদের সেই মেয়েটি কোথায়, কি খবর তার? শাহানা নিজে লিখেছেন, তার সঙ্গে আমার সম্বন্ধই গান দিয়ে। তিনি ভালোবাসতেন আমার গান শুনতে, আর আমিও যে কি গভীর তৃপ্তি পেতাম তাকে গান শুনিয়ে। বিসর্জন নাটকে কবি শাহানাকে দিয়ে গান গাইয়ে প্রচার করেছিলেন নিজের গান। দিন ফুরালো হে সংসারী গানটি একমাত্র অমলা দাসকেই শিখিয়েছিলেন কবি। কিন্তু অমলার মৃত্যুর পর তিনি আর সেই সুরটি মনে করতে পারেন না। ভেবেছিলেন হারিয়েই গেছে সেই সুর। কিন্তু শাহানা মাসি অমলা দাসের কাছে শুনে সুরটি মনে রেখেছিলেন। বিসর্জনের রিহার্সালে শুনিয়ে রবীন্দ্রনাথ সহ সকলকে অবাক করে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ এই শাহানা সম্পর্কে লিখেছিলেন, তুমি যখন আমার গান করো শুনলে মনে হয় আমার গান রচনা সার্থক হয়েছে। সে গানে আমি যতখানি আছি ততখানি ঝুনুও আছে। এই মিলনের দ্বারা যে পূর্ণতা ঘটে সেটার জন্য রচয়িতার সাগ্রহ প্রতীক্ষা আছে। এই প্রতীক্ষার প্রয়োজন থেকেই আরও বলেছিলেন, আমি যদি সেকালে সম্রাট হতুম তাহলে তোমাকে বন্দিনী করে আনতুম লড়াই করে, কেননা তোমার কণ্ঠের জন্য আমার গানের একান্ত প্রয়োজন আছে। স্বয়ং স্রষ্টাই তার গানের সম্প্রচারের জন্য এমন কণ্ঠের প্রয়োজনকে স্বীকার করছেন। যেহেতু দীনেন্দ্রনাথের কাছে শাহানা গানের তালিম নিয়েছিলেন, ফলস্বরূপ শাহানা গান গাওয়ার পাশাপাশি স্বরলিপি করতেও শিখেছিলেন এবং রবীন্দ্রনাথের একাধিক গানের
স্বরলিপি তৈরি করে সুর সংরক্ষণে কবিকে সহযোগিতা করেছেন। আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে বাদল প্রাতের উদাস পাখি উঠে ডাকে বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে আমার যাওয়ার বেলায় পিছু ডাকে ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খুঁজে কাকে পিছু ডাকে ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায় প্রাতের পুতলাকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার বেলায় পিছু ডাকে মধ্যবয়সে রবীন্দ্রনাথ যখন গান লিখছেন তখন চারজন নারীর কথা উল্লেখ করা যায়, যাদের একজন ছাড়া বাকি তিনজনের গানের উপর রবীন্দ্রনাথের নির্ভরতা ছিল প্রবল। প্রথমে উল্লেখ করি, যিনি গান গাইতে জানতেন বলে জানা যায়নি তার কথা। রবীন্দ্রনাথ যখন সপরিবারে রামগড় পাহাড়ে হৈমন্তী বাড়িতে হৈ হৈ করে গানের মজলিসে দিন কাটাতেন, তখন বেশ কয়েকটি গান লিখেছিলেন দীনেন্দ্রনাথ এবং অতুল প্রসাদ সেনের উপস্থিতিতে। সেখানে রচিত হল এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে। কি অদ্ভুতভাবে দীনেন্দ্রনাথের উপস্থিতি সত্ত্বেও এই গানের সুর কিন্তু সংরক্ষিত হলো রবীন্দ্র বৃত্তের বাইরের এক সঙ্গীতজ্ঞের মাধ্যমে। তিনি মোহিনী দেবী সেনগুপ্ত। রবীন্দ্রনাথের এই একটি মাত্র গানের স্বরলিপি তিনি রচনা করেন। এছাড়াও তাকে নজরুলের গানেরও স্বরলিপি করতে দেখা গেছে। এই তো তোমার আলোক ধেনু, এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহা গগন তলে। এই তো তোমার আলোক ধেনু। তৃণের শাড়ি তুলছে মাথা তরুর
সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন গোঠে। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত, আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত, মোর জীবনের রাখালো গো ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। বাকি তিনজনের মধ্যে দুজন ছিলেন গাইয়ে, যেমন তারা পাশাপাশি আবার স্বরলিপিও করতে জানতেন। একজন হচ্ছেন ডাক্তার নীলরতন সরকারের কন্যা অরুন্ধতী দেবী চট্টোপাধ্যায়। সে আমলে সকলের কাছে আকুশ নামে পরিচিত ছিলেন। সীতা দেবী বা সুশোভন সরকারের স্মৃতিকথায় তার গানের উল্লেখ আছে। রবীন্দ্রনাথের সঙ্গে বিভিন্ন নাটক বা গীতিনাট্যে গানের দলে অংশ নিতে দেখা গেছে তাকে। সুশোভন সরকারের মতে অরুন্ধতী দেবী অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গায়িকা ছিলেন। মায়ার খেলার গান আদ্যন্ত গেয়ে যেতে পারতেন। 1922 সালে কলকাতায় বর্ষামঙ্গল হলে রবীন্দ্রনাথ অরুন্ধতীকে গান শিখিয়ে গাইয়েছিলেন। সকলে মুগ্ধ হয়েছিলেন তার গান শুনে। রবীন্দ্রনাথের একটি মাত্র গান আজ কি তাহার বারতা পেল রে, গানটির স্বরলিপি তিনি করেছিলেন। আজ কি তাহার বারতা পেল রে, কিশলয় ওরে কিশলয়, ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে। বনময় বনময় আজ কি তাহার বারতা পেল রে, কিশলয় ওরে কিশলয়, আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে, কোন পথিকের গাহে জয় গাহে জয় গাহে জয়, ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে। বনময় বনময় আজ কি তাহার বারতা পেল রে, কিশলয় ওরে কিশলয়, যেথা চাপা করকের শিখা জলে, ঝিল্লি মুখর ঘন বন তলে, যেথা চাপা করকের শিখা জলে, ঝিল্লি মুখর ঘন বন তলে, এসো কবি এসো মালা পরো বাঁশি ধরো, হোক গানে গানে বিনিময় গানে গানে বিনিময়, ওরা কার কথা
আজ থেকে 100 বছর আগে 1926 সালে দীর্ঘদিনের জন্য ইউরোপ যাওয়ার পথে রবীন্দ্রনাথ তার একটি গানের সংকট নিয়ে সন্তোষচন্দ্র মজুমদারকে একটি চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। লিখেছিলেন, একবার নুটুর কথা মনে পড়ে মন উদ্বিগ্ন হয়। সে কোনো একদিন বিয়ে করে বসবে আর আমাদের আশ্রম থেকে গানের সমস্ত আলো নিভে যাবে। বহুকাল দীনেন্দ্রনাথের উপর গানের সুর সংরক্ষণে নির্ভরতা ছিল রবীন্দ্রনাথের, কিন্তু দীনেন্দ্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া তখন সেই নির্ভরতা নুটু ওরফে রমা মজুমদারের উপর তিনি করতে শুরু করেছিলেন। সেই চিঠিতেই তার আভাস আছে। আজ একমাত্র নুটু ছাড়া গানের সঞ্চয় আর কারোর কাছেই নেই। রবীন্দ্রনাথের গানের স্বরলিপি করা ছাড়াও একাধিক গানের রেকর্ড করেছিলেন গেয়ে। দীনেন্দ্রনাথের সঙ্গে দ্বৈত কণ্ঠেও তার গান রেকর্ড আছে। কলকাতায় এবং শান্তিনিকেতনে একাধিক রবীন্দ্রনাট্যে কবিতাকে গান গাইয়েছিলেন। ক্ষিতিমোহন সেনের কন্যা অমিতা সেনের স্মৃতিকথায় আছে, একবার ঋতু উৎসবের গানে গাছের শুকনো ডালে শাড়ির আঁচল বেঁধে গেছে, এমন দৃশ্যে সেটি ছাড়াতে যাওয়ার ভঙ্গিমায় রমা মজুমদার গেয়েছিলেন, ছাড় গো তোরা ছাড় ওগো, আমি চলবো সাগর পার গো। এই গানটি অমিতা লিখেছিলেন, কি সুরেলা গলা ছিল নুটুদির, আজও মনের মধ্যে শুনতে পাই। আরও লিখেছিলেন, তখন গানে দীনুবাবুর পরেই ছিল তার স্থান, নুটুদিকে ছাড়া কোনো উৎসব অনুষ্ঠান অভিনয় হতে পারত না। মৈত্রী দেবীও তার কথা বলেছিলেন। একবার উদয়ন গৃহের দোতলার ঘরে বসে কবি একটি ইজি চেয়ারে বসে আছেন, আরেকটি মোড়ায় রমা মজুমদার। মৈত্রী দেবীর ভাষায় তার কণ্ঠস্বর মধুর এবং সূক্ষ্ম। আড়াল থেকে শুনে মনে হচ্ছিল যেন কোন দূর স্বর্গলোক থেকে ভেসে আসছে একজন সাদাসিধে ঈষৎ ভারী চেহারার একটি ঘরোয়া বাঙালি মেয়ে। পরে শুনেছিলাম তার নাম নুটু। রবীন্দ্রনাথের দুর্ভাগ্য, রমাও অকালে ঝরে গিয়েছিলেন, কবির স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। এখন আমরা যে গানটা শুনব তারপরে আমি সেই গানের কাহিনী বলবো। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সেই সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।
সায়ানি অরূপ মূর্তি খানি বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের তানের সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। গোড়াতেই বলেছিলাম তোমারই নাম বলবো, আমি বলবো। কেমন করে? না বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে। এখন চোখের জলের কাহিনী, এমন আরেকটি চোখের জলের কাহিনী আছে যা বড় বেদনার মতো বাজে। রবীন্দ্র গানের আরেক প্রতিভাধর শিল্পী ছিলেন অমিতা সেন। ইনি ক্ষিতিমোহন সেনের কন্যা নন, কবির অত্যন্ত প্রিয় গায়িকা এবং দীনেন্দ্রনাথের প্রিয়তম ছাত্রী। অমিতা বা খুকুর সঙ্গে একসময় রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কে ভুল বোঝাবুঝির জন্য অদ্ভুত একটা চাপা শীতল চোরা স্রোত বয়েছিল। অথচ কি ভীষণ পছন্দ করতেন খুকুর গান, পছন্দের তালিকায় সবার উপরে রেখেছিলেন তাকে। মাত্র 9 বছর বয়সে এসেছিলেন শান্তিনিকেতনে। দীনেন্দ্রনাথের প্রায় কোলে পিঠে বসে গান শিখতেন রোজ। দীনেন্দ্রনাথও তার এই প্রিয় মেধাবী ছাত্রীটিকে ক্লাসে না এলে জনে জনে জিজ্ঞেস করতেন, খুকু কেন এলো না রে? দীনেন্দ্রনাথ তাকে নাইট অ্যাঙ্গেল বলে ডাকতেন। রবীন্দ্রনাথ এমন মেধাবী ছাত্রীর উদ্দেশ্যে গান লিখেছিলেন যে গানটা আমরা শুনলাম, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে। শেষে খুকু কলকাতায় পড়তে এবং চাকরি করতে এলে কবির সঙ্গে চরম ভুল বোঝাবুঝি শুরু হয়। খুকু তখন কলকাতায় চাকরি করছেন। 1934 সালে দীনেন্দ্রনাথের তত্ত্বাবধানে রবীন্দ্রনাথের 6টি গানে রেকর্ড করলেন। এদিকে সম্পর্ক খারাপ হওয়ায় সে রেকর্ড প্রকাশের অনুমতি দিতেও কবি নারাজ হলেন, সরাসরি বেঁকে বসলেন। এমনকি খুকুর কণ্ঠে আকাশবাণীতেও নিজের গানের প্রচারে বাধা দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। ভাবা যায় না। খুকু সম্পর্কে বেশ কড়া ভাষায় চিঠিও লিখেন নানাজনকে। অথচ শান্তিনিকেতনে থাকাকালীন এই খুকুর কাছেই নিত্য গান শোনানোর আবদার রাখতেন রবীন্দ্রনাথ। রমাকে যেমন প্রশংসা করেছিলেন, খুকুর ক্ষেত্রেও একই রকম আস্থা ছিল কবির। বলেছিলেন, আমার রচিত যত গান অমিতা, দীনেন্দ্রনাথ এবং আমার নিকট হইতে সংগ্রহ করিতে পারিয়াছে, এমন দ্বিতীয় আর কেহ পারে নাই, এ কথা নিশ্চিত করে বলা যায়। 1935 সালে মে মাসে আধেকো ঘুমে নয়ন চুমে এবং ওগো দক্ষিণ হওয়া গান দুটি রেকর্ড করেন খুকু। সে বছরই শীতে কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে রাজা এবং অরূপ রতন মঞ্চস্থ হবে ঠিক হলো। কবি সেই কারণে 27 নভেম্বর অমিতাকে চিঠিতে জানালেন, তোকে কিছু সাজতে হবে না, কিন্তু গাইতে হবে। আশ্রমে আজকাল সুকণ্ঠের একান্ত অভাব। কলকাতায় খুকুর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হলো।
তার চাকরির সুপারিশ করতে তিনি কবির কাছে দরবার করলেন, কিন্তু শেষ পর্যন্ত কবি চেষ্টা করেও তাকে চাকরি দিতে পারেননি। অভিমানী খুকু এতে যেন দমে গেলেন, তার আতে ঘা লাগলো, নিজেও সঙ্গীত ভবনের চাকরিটি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। রবীন্দ্রনাথ এই কারণে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। কিশোরী মোহন সাঁতরাকে 1939 সালে 24শে জুন চিঠিতে সেই ক্ষোভের কথা এমন রূঢ়ভাবে জানিয়েছিলেন, লিখেছিলেন, তার দুর্বলতাকে ক্ষমা করতে পারি, কিন্তু তার ছলনা আমার কাছে অতিশয় ঘৃণ্য হয়ে প্রকাশ পেয়েছে। আমি তাকে স্নেহ করেছিলাম বলে তার স্বভাবের অসরলতা বুঝতে পারিনি। আর তাই কোপ পড়ল খুকুর গানের প্রচারে, রেকর্ডে এবং বেতারেও। তবে শেষ পর্যন্ত অনুমতি যখন দিলেন রেকর্ড প্রকাশের জন্য, তখন আর খুকু ইহজগতে নেই। দুরারোগ্য নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে কবির গানের নাইটেঙ্গেল জেনে যেতে পারলেন না তার গানের মুক্তির ঘটনার কথা। পরের কাহিনী, অবশ্য এর আগে গ্রামাফোন কোম্পানির সঙ্গে রবীন্দ্রনাথের গানের সুর ও বাণীর কপিরাইট নিয়ে 1926 সালে চুক্তিবদ্ধের পর 1927 সালে জুলাই মাসে রবীন্দ্রনাথের কবে তুমি আসবে বলে এবং দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে দুটি গানের রেকর্ড প্রকাশের কালে গ্রামাফোন কোম্পানি তাদের ক্যাটালগে লিখেছিল, গান দুইখানি রচনা যেরূপ সুন্দর ও হৃদয়গ্রাহী, গায়িকাও সেইরূপ ভাবের সহিত গাইয়া গান দুইখানিকে অপূর্ব শ্রুতিমধুর করিতে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করিয়াছেন। এই গায়িকার মতন এমন সুমধুর শ্রুতি সুখকর কণ্ঠস্বর অতিশয় বিরল এবং তার সঙ্গীতে ব্যুৎপত্তিও অনন্য সাধারণ। এটি ছিল সম্ভ্রান্ত গায়িকা কনক দাসের রবীন্দ্রনাথের গানের প্রথম রেকর্ড করার সময় বোনপো 7 বছরের সত্যজিৎ রায়কে নিয়ে গিয়েছিলেন সেদিন কনক দাস। সত্যজিৎ পরবর্তীতে লিখেছিলেন সে কথা, আমার যখন 7 বছর বয়স তখন ছোট মাসি প্রথম গ্রামাফোনে রেকর্ড করেন। HMV স্টুডিওতে সেই গানের রেকর্ডিং শুনতে আমিও গিয়েছিলাম। কনক দাস সেই যুগে এতটাই জনপ্রিয় ছিলেন যে তার সময়কালে তিনি একমাত্র রবীন্দ্রনাথের 65টি গানের রেকর্ড করা দুর্লভ সম্মান অর্জন করেছিলেন। তার কণ্ঠে জীবনে পরম লগন করুণা হেলা এই গানটি শুনে স্বয়ং রবীন্দ্রনাথ গ্রামাফোন কোম্পানির অধিকর্তা প্রফুল্লচন্দ্র মহলানবিশকে বলেছিলেন, বলে দিস কনককে পাস উইথ অনার্স। এর আগে 1924 সালে একবার ঘোর বর্ষার দিনে রবীন্দ্রনাথ চিরকুট লিখে কনককে নিজের কাছে আনিয়ে শিখিয়েছিলেন একটি গান, ধরণীর গগনের মিলনের ছন্দে, বাদল বাতাস মাতে মালতীর ছন্দে। কলকাতায় গীতবিতান সঙ্গীত শিক্ষায়তনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি যুক্ত ছিলেন। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে রবীন্দ্রনাথের গানের প্রচার করেছিলেন দীর্ঘ 35টি বছর। একবার কনক দাস শান্তিনিকেতনে এলে আশ্রমিক সংঘের অনুষ্ঠানে তার গান পরিবেশনের সময় রবীন্দ্রনাথ ঘোষণায় বলছেন, এতক্ষণ আমরা গান করলেন, এবার যিনি গান শোনাবেন তার নামের ঘোষণার প্রয়োজন নেই, তার কণ্ঠ তার পরিচয় বহন করে। এবার কনক দাসের রেকর্ডে গাওয়া একটি গান ভূমিকা শোনাবে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। রবীন্দ্রনাথের জীবদ্দশায় রেকর্ডে রবীন্দ্রসঙ্গীতের সুধা বিলিয়েছেন যারা, তাদের মধ্যে দুই অবাঙালি ভারতীয় নারীর কথা বলতেই হয়। একজন দক্ষিণের শ্রীমতী সাবিত্রী গোবিন্দন ও অপরজন সিন্ধ্রী শ্রীমতী রাজেশ্বরী বাসুদেবন। তাদের কণ্ঠ মাধুর্যের দান ভোলার নয়। 1938 সালে সুদূর লাহোর থেকে শান্তিনিকেতনে এসেছিলেন রাজেশ্বরী। রবীন্দ্রনাথের কাছেও তালিম নিয়েছেন গানের। সুধীরচন্দ্র কর লিখছিলেন, গুরুদেব উদয়নের একতলায় সামনের চাতালে দক্ষিণ পশ্চিম কোণে বসে গান শেখাচ্ছেন সঙ্গীত ভবনের ছাত্রী রাজেশ্বরী দেবীকে। গেয়েই চলেছেন, কণ্ঠে আকুলতা কুল মানছে না, বড় বেদনার মতো। সেকালে শান্তিনিকেতনে বিভিন্ন নৃত্যনাট্যে গানে অংশ নিতেন রাজেশ্বরী। 1939 সালে বর্ষামঙ্গলে আজি তোমায় আবার চাই শোনাবারে এবং বাদল দিনের প্রথম কদম ফুল গান দুটি তিনি গেয়েছিলেন। তার কণ্ঠে রবীন্দ্রগানের অন্তর্লীনে বেদনা প্রকাশ পেত। সিনেমাতেও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। রবীন্দ্রনাথ সাবিত্রী গোবিন্দন কৃষ্ণনের অটোগ্রাফ খাতায় লিখে দিয়েছিলেন, তব কণ্ঠে বাসা যদি পায় মোর গান, আমার সে দান কিংবা তোমারই সে দান। তার কণ্ঠে দক্ষিণ ভারতীয় গান মীনাক্ষী মে মুদম দেহি গানটি শুনে কবি লিখেছিলেন বাসন্তী হে ভুবনমোহিনী গান। শান্তিনিকেতনে আসার পর সঙ্গীত ভবনের নানা অনুষ্ঠানে তিনি তার অনন্য কণ্ঠের পরশ রেখেছিলেন। কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে হলে নবীন নাটক মঞ্চস্থ হলে সাবিত্রীর গান করেছিলেন। তপতী নাটকেও গান করেছেন সাবিত্রী, রেকর্ডও করেন রবীন্দ্রসঙ্গীতে। সাবিত্রী সম্পর্কে রানীচন্দ্র লিখেছেন, যেদিন সাবিত্রী গান ধরে সেদিন সময়ের হিসেব থাকে না কারোর মনে। গানের পর গান গেয়ে মেতে থাকে সাবিত্রী। কলা ভবনে সেও একটা সিট নিয়ে বসত, আঁকত। কোনো কোনো দিন নন্দদা তার ছবি দেখতে এসে সেখানে বসে পড়তেন। সাবিত্রী বুঝত সে গান ধরত। এমনই ছিলেন সাবিত্রী কৃষ্ণন। শোনা যায় নীলাঞ্জন ঘন ছায়া গানটি তার মতো আশ্রমে আর কেউই গাইতে পারত না। দীনেন্দ্রনাথের একটি চিঠিতে এমনই সাক্ষ্য আছে। এ আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে গুটিয়ে শেষ করার জন্য আমরা এখন চলে যাব চলচ্চিত্র জগতে রবীন্দ্রনাথের গানের প্রচারের কথা। এই অঙ্গনে এক এবং অদ্বিতীয়া হলেন কানন দেবী। 1936 সালে প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় রবীন্দ্র কাহিনী নয় এমন একটি ছবিতে, যে ছবির নাম মুক্তি, রবীন্দ্রনাথের গান প্রথম ব্যবহার করা হয়েছিল। পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় কানন দেবী সেখানে দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, আজ সবার রঙে রং মেশাতে হবে আর তার বিদায়বেলার মালাখানি। শোনা যায় রবীন্দ্রনাথ স্বয়ং এ গান শুনে তাকে শান্তিনিকেতনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে গান শুনিয়ে আসতে বলেছিলেন। কানন দেবীর কণ্ঠে সিনেমার পর্দায় রবীন্দ্রনাথের এই গান এতটাই জনপ্রিয় হয়েছিল যে এরপর অনেকেই ধীরে ধীরে সিনেমায় রবীন্দ্রনাথের গান ব্যবহার করতে লাগলেন। কানন দেবও গাইলেন 1939-এ পরাজয় এবং 1941-এ পরিচয় ছবিতে রবীন্দ্রনাথের গান। সেখানেও গানগুলি বিপুল জনপ্রিয় হয়। রেকর্ডের পর সিনেমার মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর ফলে রবীন্দ্রনাথের গান সাধারণ দর্শক শ্রোতার কাছে পৌঁছে গেল অচিরেই। পরিশেষে আবার ঠাকুরবাড়ির আঙিনায় ফিরে যাই। অমিয়া ঠাকুর হেমেন্দ্রনাথের পৌত্র, হৃদীন্দ্রনাথের স্ত্রী। মায়ার খেলায় প্রমোদার গান স্বয়ং রবীন্দ্রনাথের থেকে শিখেছিলেন। রবীন্দ্রনাথের 70তম জন্মোৎসব উপলক্ষে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে কবির সম্বর্ধনায় কবির কাছেই শেখা মরিল মরি আমায় গানটি
কবিকে শুনিয়েছিলেন গেয়ে। মাগোৎসবেও তাকে গান গাইতে হতো, ফলে ব্রাহ্ম সমাজে তার গানের একটা পরিচিতি ছিল। অমিয়া কবির মৃত্যুর পরও অসাধারণ গেয়েছিলেন সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা চলচ্চিত্রে। তার কণ্ঠে এ পরবাসে রবে কে গানটি বিখ্যাত হয়ে আছে। ঠাকুরবাড়ির আরেক সদস্য অমিতা ঠাকুর অজিত কুমার চক্রবর্তীর কন্যা। ছোট থেকেই রবীন্দ্রনাথের গান গাইতেন। তার একটি গানের রেকর্ডও আছে, কে রয় ভুলে তোমার মোহনরূপে। ঠাকুরবাড়ির মেয়ে রমা সুধীন্দ্রনাথের ছোট মেয়ে, তিনি আদি ব্রাহ্ম সমাজের মাগোৎসবে গেয়েছিলেন আমার মাথা নত করে দাও হয়ে তোমার। জোড়াসাঁকোর বিচিত্রা হলে রমার কণ্ঠে আজি ঝড়ের রাতে তোমার অভিসার শুনে সরোজা সুন্দরী দেবীর পৌত্রী স্বরূপী বলেছিলেন, মনে আছে রমা পিসির মধুর কণ্ঠের গানটি, আজও ভুলতে পারিনি। স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন, রমার গলায় আমার গান যে রূপ নেয় এমনটি খুব কম লোকের গলাতেই নেয়। শেষে 1931 সালে 1 জুলাই ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠি পড়ে শোনাই। গান পরের কণ্ঠ নির্ভর করে। যে মানুষ রচনা করে সে তাকে জন্ম দেয় মাত্র, যে মানুষ গায় সেই তাকে হয় বাঁচায় আর নয় মারে। এই কারণবশতই আমার স্নেহটা বেশি গানের পরেই। তাই কবির জীবদ্দশায় এই সমস্ত বিদুষী নারীদের মাধ্যমেই রবীন্দ্রনাথের নিজের গানের সুর সংরক্ষণ এবং সম্প্রচার যথাযথভাবে করার প্রয়াসী ছিলেন কবি নিজেই। রবীন্দ্র প্রয়াণের পর কবির সেই প্রয়াস এবং প্রত্যাশার ধারা আজও অব্যাহত। আজও সেই পরম্পরায় রবীন্দ্রসঙ্গীতে নারীর ভূমিকা নিঃসন্দেহে অনেক বেশি। নিঃসন্দেহে তা নারী মুক্তির একটি উজ্জ্বল দিকও। তোমার শেষের গানে রেশমি কানে চলে এসেছি, আমি চলে এসেছি। কেউ কি তা জানে, ওগো কেউ কি তা জানে, তোমার শেষের গানে রেশমি কানে চলে এসেছি। তোমার আছে গানে গানে গাওয়া, আমার কেবল চোখে চোখে চাওয়া। মনে মনে মনের কথা খানি বলে এসেছি, আমি বলে এসেছি। কেউ কি তা জানে, ওগো কেউ কি তা জানে, ও তোমার শেষের গানে কানে চলে এসেছি। ওদের নেশা তখন ধরে নাই, রঙিন রসে প্যালা ভরে নাই। ওদের নেশা তখন ধরে নাই, রঙিন রসে প্যালা ভরে নাই। তখনও তো কতই আনাগোনা, নতুন লোকের নতুন চেনা শোনা। ফিরে 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 আসার আশা দোলে এসেছি, আমি দোলে এসেছি। কেউ কি তা জানে, ওগো কেউ কি তা জানে, তোমার শেষের গানে রেশমি কানে চলে এসেছি। রবীন্দ্রনাথের গানের যেটা আমার মূল আজকের বিষয়, যেটা যে রবীন্দ্রনাথের গানের
আমরা এখনো অবধি দেখে আসছি যে নারী মানে মেয়েরাই বেশি কিন্তু অংশগ্রহণ করছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি, দেখিও। রবীন্দ্রনাথ প্রথম জীবনে কিন্তু নিজের গান নিজে প্রচার করেছেন এবং এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় রবীন্দ্রনাথের গানের প্রচারের ক্ষেত্রে। তারপরে যখন উনি অ্যাকচুয়ালি ঠাকুর বাড়িতে উনি ছোট ছেলে ছিলেন, দাদাদের থেকে অনেক, দাদা দিদিদের থেকে অনেক বয়সের তফাৎ ছিল, কিন্তু ভাইপো ভাইজি বোনপো বোনঝি এদের সাথে কিন্তু তার বয়সের তফাৎটা কম ছিল এবং কম থাকায় যখন বিলেত থেকে ফিরে এলেন প্রথমবার, তখন কিন্তু ঠাকুরবাড়ির গানের পরিবেশটাই উনি পরিবর্তন করে দিলেন। সেখানে কিন্তু সমস্ত অল্প বয়সী ভাইপো ভাইজিদের সঙ্গে নিয়ে এলেন, যেটা আগে কখনো হয়নি। এই বিপ্লবটা কিন্তু রবীন্দ্রনাথ করেছেন এবং এই বিপ্লবের জন্যই কিন্তু রবীন্দ্রনাথের গান এত তাড়াতাড়ি সৃষ্টিও হয়েছে এবং প্রচারও হয়েছে। এইটুকুই শুধু বলার। বাসো হে ভুবন মোহিনী দিক প্রান্তে বন বনান্তে শ্যাম প্রান্তরে আম্র ছায় শ্যাম প্রান্তরে আম্র ছায় সরোবর তীরে নদিনী রে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, ক্ষুদ্র হৃদয়